আমি ডাক্তার হাসনাহেনা পারভিন সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে নিয়মিত চেম্বার করছি নোভা আইভিএফ ফার্টিলিটিতে। আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলব, সেটা হলো যে আইভিএফ পদ্ধতি চিকিৎসা করার পরে অনেক পেশেন্টই সাকসেস আসে না, তখন ওনারা খুব মন খারাপ হয়ে আমাদের কাছে আসেন, এসে বলেন যে আমার সাকসেসটা কেন হলো না ম্যাডাম। তা আজকে আমি এটা নিয়ে কথা বলবো, আইভিএফ পদ্ধতিটা কেন ব্যর্থ হয়। এই জন্য প্রথমে আমাদের জানতে হবে যে আইভিএফের সাকসেসের হার কত। যদি 35 বছরের কম কোনো মহিলা আমাদের কাছে আইভিএফ করেন তবে তার সাকসেস রেট হলো 45 থেকে 50%। আর যদি মহিলার বয়স 35-এর বেশি হয় তাহলে সাকসেস রেট হলো 15 থেকে 20%। এই সাকসেস রেট কিন্তু সারা বিশ্বে একই রকম, যত ভালো ল্যাবই হোক। এখন এই যে আইভিএফের সাকসেসটা ডিপেন্ড করছে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপরে। যেমন একজন মহিলার বয়স যদি কম হয়, মানে 30-এর মতো বয়স অথবা 30-এর কম অথবা 35-এর কম, তার ক্ষেত্রে কিন্তু ডিমের কোয়ালিটি ভালো থাকে, ডিমের নাম্বারটা ভালো থাকে, তার সাকসেসের চান্সটা বেশি। আর যত মহিলার বয়সটা বেশি হবে ততই কিন্তু সাকসেসের রেটটা কমতে থাকে। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে একটা মহিলার ডিম্বাণুর সংখ্যা কেমন, সাথে ওনার হাজব্যান্ডের শুক্রাণুর নাম্বার প্লাস শুক্রাণুর কোয়ালিটি, এইসব অনেকগুলো কারণে উপরে কিন্তু সাকসেসটা ডিপেন্ড করছে। আবার সেই দম্পতি আইভিএফটা কী কারণে করছেন সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আইভিএফের সাকসেসের জন্য। তাহলে এখন আমাদের জেনে নেওয়া যাক আইভিএফের সাকসেসটা সবসময় কেন হয় না। এখন জেনে নেওয়া যাক আইভিএফ কেন ব্যর্থ হয়। আইভিএফ পদ্ধতিতে আমরা যেটা করছি সেটা হলো ডিম ও শুক্রাণু একসাথে মিশিয়ে আমরা ল্যাবে ভ্রূণ তৈরি করি, তারপর সেটা আমরা গর্ভে প্রতিস্থাপন করি। এখন আমরা যে ভ্রূণ তৈরিতে যে ডিম্বাণু ও শুক্রাণু ব্যবহার করছি সেটা যদি ভালো মানের না হয় তাহলে ভালো মানের ভ্রূণ তৈরি হবে না এবং আলটিমেটলি আইভিএফের সাকসেসটা কিন্তু হবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ভ্রূণটা মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা যে দেখে নিচ্ছি সেটা হয়তো ভালো মানের মনে হচ্ছে, কিন্তু সেটা হয়তো ভালো মানের নয়, সেখানে হয়তো কোনো জেনেটিক অ্যাবনর্মালিটি থাকতে পারে, সেই জন্যই কিন্তু আইভিএফের সাকসেস না আসতে। আর দ্বিতীয়ত হলো ভ্রূণ যখন আমরা মহিলার জরায়ুতে প্রতিস্থাপন করছি তখন যদি সেই জরায়ুর গ্রহণযোগ্যতা ভালো না থাকে সেক্ষেত্রেও কিন্তু ভ্রূণগুলো ঠিকঠাক মতো প্রতিস্থাপন হয় না এবং আলটিমেটলি আইভিএফে সাকসেসটা আসে না। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যদি কেউ ভ্রূণটা জরায়ুতে ভালোভাবে প্রতিস্থাপন করতে সক্ষম না হন সেই ক্ষেত্রেও কিন্তু আইভিএফের সাকসেসের সম্ভাবনাটা কিছুটা কমে যায়। অতএব আইভিএফ চিকিৎসা পদ্ধতিতে ব্যর্থ হলে নিজেকে বা ডাক্তারকে কখনো দোষ দিবেন না, কারণ যখন কোনো একটা দম্পতি আইভিএফ চিকিৎসা পদ্ধতির জন্য আমাদের কাছে আসেন আমাদেরও প্রচেষ্টা থাকে যাতে উনি সাকসেস হয়ে যান প্রথমবারে, এবং সেই দম্পতিরও প্রচেষ্টা থাকে ওনার জন্য প্রথমবারে সাকসেস হয়ে যান, কিন্তু সবসময় সেই প্রচেষ্টাটা আমাদের পক্ষে সম্ভব হয় না। অতএব আইভিএফ চিকিৎসা পদ্ধতিতে ব্যর্থতা আসলে নিজেকে বা ডাক্তারকে কোনো দোষ দিবেন না। যখন কোনো একটা দম্পতি আমাদের কাছে আইভিএফ করতে আসেন তখন আমাদেরও প্রচেষ্টা থাকে যে প্রথমবারে যেন উনি সাকসেস হয়ে যান, যেমন সেই দম্পতিরও কিন্তু প্রচেষ্টা থাকে উনি যেন প্রথমবারে সাকসেস হয়ে যান। তা সত্ত্বেও কিন্তু আইভিএফের ফেলিউর আসতে পারে। এই জন্য মন খারাপ না করে ওনাদের যদি সামর্থ্য থাকে তাহলে আরও 1 থেকে 2 বার সে আইভিএফ পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করা উচিত। আমি ডাক্তার হাসনাহেনা পারভিন সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ হিসাবে নিয়মিত রোগী দেখছি নোভা আইভিএফ ফার্টিলিটিতে। আমি আজকে কথা বলবো আইইউআই নিয়ে। আইইউআই হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। এটি হচ্ছে বন্ধ্যাত্বের চিকিৎসায় খুব একটা কম ব্যয়বহুল চিকিৎসা। এখানে আমরা যেটা করি সেখানে হচ্ছে আমরা হাজব্যান্ডের শুক্রাণু নিয়ে প্রসেস করে ভালো শুক্রাণুগুলোকে বাছাই করে সেই শুক্রাণুগুলো আমরা আইইউআই ক্যানুলা বা ক্যাথেটারের মাধ্যমে আমরা সরাসরি মহিলাদের গর্ভাশয়ে দিয়ে আসি, সেটাকে বলছি আমরা আইইউআই। তো এখন বলছি আইইউআই কাদের ক্ষেত্রে করা হয়। প্রথমে যদি আমরা বলি সেটা হচ্ছে যে যখন কোনো একটা দম্পতি অনেক দিন ধরে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু সন্তান ধারণ করতে পারছেন না এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওনার কোনো সমস্যা খুঁজে পাচ্ছি না আমরা, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলছি আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আইইউআই পরামর্শ দিয়ে থাকি। আর পরবর্তীতে কিছু সমস্যা আছে, যেমন যদি হাজব্যান্ডের শুক্রাণু রিপোর্টে কোনো প্রবলেম পাই, যেমন ওনার শুক্রাণু আছে ঠিকই কিন্তু শুক্রাণুর নাম্বারটা কম আছে, যেটাকে আমরা বলছি অলিগোস্পার্মিয়া, অথবা শুক্রাণুর গতিটা কম, যেটাকে আমরা বলছি
অ্যাস্থেনোজোস্পার্মিয়া অথবা শুক্রাণু একটু গঠনগত ত্রুটি আছে যেটাকে আমরা বলছি টেরাটোজোস্পার্মিয়া, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা আইইউআই পরামর্শ দিয়ে থাকি। আবার কিছু কিছু সমস্যা আছে, যেমন পুরুষে দেখা যাচ্ছে যে ওনার সহবাসে একটু অক্ষমতা আছে, অথবা কোনো একটা পুরুষ বিদেশে আছেন, সহবাসটা টাইম মতো হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আইইউআইয়ের জন্য পরামর্শ দিয়ে থাকি। আরেকটা ব্যাপার হলো, কোনো একটা পিসিওএসের সমস্যায় ভুগছেন কোনো একটা মহিলা, অনেকদিন ধরে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ খেয়েছেন কিন্তু সন্তান ধারণ করতে পারছেন না, তখনও কিন্তু আমরা বলি যে আপনি আইইউআই চলে যান। আবার কিছু কিছু মহিলাদের যাদের দেখা যাচ্ছে যে ওনাদের সার্ভিক্স বা জরার মুখে কোনো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে বলা হয় আইইউআই করতে। نحمده ونصلي على رسوله الكريم اما بعد। اولاد کا حصول نعمت خداوندی ہے، لیکن اللہ تعالیٰ کے ہاں طے شدہ مقدر کے مطابق ہے۔ اس نعمت کے حصول کے لیے مرد کو اللہ تعالیٰ نے 4 عورتوں کو بائے وقت نکاح میں جمع کرنے کی اجازت دی ہے، لہٰذا اگر بیوی میں بے لذت سے مانع مرج ہے تو دوسری شادی کر لی جائے۔ ٹیسٹ ٹیوب بیبی کے ذریعے اولاد کی پیدائشی غیر فطری طریقہ ہے، جس کی صورت یہ ہے کہ شوہر کا مادہ معنویہ اور اس کے جرثومے غیر فطری طریقے مثلاً ضلع وغیرہ کے ذریعے سے حاصل کر کے غیر فطری طریقے سے بیوی کے رحم میں ڈالے جاتے ہیں۔ مرد کا مادہ معنویہ اور عورت کا ویزا ملا کر ٹیوب میں کچھ مدت کے لیے رکھے جاتے ہیں، پھر انجیکشن کے ذریعے رحم میں پہنچا دیے جاتے ہیں، اور اس کے پہنچانے کا عمل عموماً اجنبی مرد یا عورت سر انجام دیتے ہیں، جو شرعاً جائز نہیں ہے، اس لیے اس سے اجتناب لازم ہے۔ البتہ اگر کسی ڈاکٹر سے ٹیسٹ ٹیوب بیبی کا طریقہ کار معلوم کر کے شوہر اپنا مادہ معنویہ خود یا بیوی اپنے شوہر کا مادہ معنویہ اپنے رحم میں داخل کرے اور اس میں تیسرے فرد کا بالکل عمل دخل نہ ہو، یعنی کسی مرحلہ میں بھی شوہر یا بیوی میں سے کسی کا خطر کسی مرد یا عورت کے سامنے نہ کھلے، نہیں چھوئے، تو اس کی گنجائش ہوگی۔ فقط واللہ تعالی عالم۔ یہ ہوئی فتویٰ۔ তার বোঝা গেল টেস্ট টিউব, আইইউআই বা আইভিএফ যে দুটোই বলেন, যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ করে তাহলে চলবে, নচেত আদার্স কেউ যদি করে তাহলে চলবে না। এটা হচ্ছে শরীয়তের বিধান। কেউ যদি করে এটা সঠিক হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।